যতই তোমরা গায়ে ছেড়াও কাদা, ছাড়তে পারিনি এই নীল সাদা। কে কি বললো তাতে দিনা কোনো কান, ওপরে আছে প্রভু জয় শ্রীরাম। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 6 মাস পর আবারও বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের সন্ধানে। না, এই 6 মাসেও অনেক জায়গায় গিয়েছি, আপনাদেরকে ভ্লগও উপহার দিয়েছি। তার মধ্যে যা কিছু ছিল সব কিছু ছিল কমন। আপনারা অনেকে বলেছেন যে একই জায়গা ভালো লাগছে না, নতুন কিছু হোক, নতুন কিছু হোক। সেই নতুন কিছুর সন্ধানেই আজ বেরিয়ে পড়া। যে গল্পে শুরু হবে বহরমপুর থেকে শিয়ালদাগামী লালগোলা প্যাসেঞ্জারে, এবং যে গল্পে শেষ হবে পৃথিবীর সবচাইতে দ্রুততম ট্রেন সাংহাই ম্যাগলেভে। বেলা 2:53 ট্রেন আমাকে নামিয়ে দিল দমদম জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। দমদম জংশন থেকে নেমে যেতে হবে আমাকে দুটো জায়গায়। প্রথমত আমাকে আমার পাসপোর্ট কালেকশন করতে হবে, কারণ আমার নতুন যে পাসপোর্ট সেটা আমার কাছে নেই, মানে যেটাতে ভিসা আর কি হয়ে এসেছে। আর দ্বিতীয়ত আমার কারেন্সি। আমি যে দুটো দেশ ঘুরতে যাবো তার জন্য তো কারেন্সি দরকার, সেই কারেন্সিও আমার কাছে নেই। এই দুটো কালেকশন করতে হবে, তারপরে এয়ারপোর্ট পৌঁছাবো। মোটামুটি এয়ারপোর্ট পৌঁছাতে আমার রাত্রি 8টার মতো বাঁচবে। রাত 8:23 পৌঁছে গেছি আলো ঝলমলে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। এয়ারপোর্টের গেট নাম্বার 5A 5B দিয়ে প্রবেশ করে চলে এসেছে হচ্ছে এয়ার এশিয়ার কাউন্টারে। এয়ার এশিয়া কিন্তু হচ্ছে এই এয়ারপোর্টের একদম লাস্ট কাউন্টার, তারপরে হচ্ছে এয়ারপোর্টের বাউন্ডারি, মানে টার্মিনালের বাউন্ডারি শেষ হয়ে যায়। তো এই এয়ার এশিয়ার কাউন্টারে এবার আমরা আমাদের যে চেক ইন ব্যাগ সেটা জমা করব এবং বোর্ডিং পাস নেব। আচ্ছা, আমরা যখন নতুন একটা গন্তব্যে বেড়াতে যাচ্ছি, এর মধ্যে যেমন একটা আনন্দও আছে, তেমনি কোথাও একটা দুঃখ আছে। দুঃখটা শেয়ার করি আপনাদের সাথে। শুভ এয়ারপোর্টে এই মুহূর্তে এসছে, বাট শুভ কিন্তু এবার আমার সাথে মালয়েশিয়া যেতে পারছে না। তার কারণ হচ্ছে ওর পাসপোর্ট নেই। এয়ার এশিয়ার কাউন্টারে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ওর পাসপোর্ট নেই কিন্তু ওর কাছে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো আছে, এইগুলো দিয়ে কি ও মালয়েশিয়া যেতে পারবে? বললো না স্যার, পাসপোর্ট ছাড়া তো বিদেশ যাওয়া যায় না। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, ওর পাসপোর্ট যখন হয়ে যাবে তখন ও আমাদের সাথে যাবে। আর সেই সাথে শুভ আজকে যাচ্ছে হচ্ছে কাশ্মীরে, কারণ আমাদের কিন্তু আগামীকাল থেকে কাশ্মীরের গ্রুপ ট্যুর শুরু হচ্ছে। যারা আগামী দিনে আমার সাথে গ্রুপ ট্যুরে যেতে চান ফুকেট এবং ক্র্যাবি, সেই ফুকেট এবং ক্র্যাবিরও কিন্তু গ্রুপ ট্যুর হবে হচ্ছে আমাদের 2026 সালের নভেম্বর মাসে। আমি ডেটও আপনাদেরকে বলে দেবো। অ্যাকচুয়াল এই মুহূর্তে ফ্লাইট ফেয়ার যা বেড়ে গিয়েছে, আমি নতুন করে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপের ডেট ফিক্সড করতেও ভয় পাচ্ছি। ফ্লাইট ফেয়ারটা আশা করছি কমে যাবে, এবং আমাদের ফুকেট ক্র্যাবি যে গ্রুপ ট্যুর সেটাও কিন্তু সাকসেসফুলি শুরু এবং শেষ হবে, যেমন আমাদের মালয়েশিয়া গ্রুপ ট্যুর শুরু হচ্ছে। জীবন মানে সুখ দুঃখে ভরপুর। আজ আমরা যাচ্ছি কলকাতা থেকে ইয়েস। নেসারি নয় যে আমার যারা দর্শক তারা আমার সাথে গ্রুপ ট্যুরে যাবেন, আপনারা নিজেরা যান, আপনারা কোনো এজেন্সির সাথে যান, যেভাবে আপনারা যান, আমি কিন্তু আপনাদেরকে এই ট্রিপ সংক্রান্ত সমস্ত ইনফরমেশান সব কিছুই শেয়ার করে দেবো। রাত 9:47 আমাদের ইমিগ্রেশন এবং সিকিউরিটি কমপ্লিট। প্রথমে ইমিগ্রেশন হলো। ইমিগ্রেশনে কী অভিজ্ঞতা হলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ইমিগ্রেশনে জিজ্ঞেস করলো কোথায় যাবেন, আমি বললাম মালয়েশিয়া। কেন? বেড়াতে যাবো। ইমিগ্রেশনে যিনি ম্যাডাম বসছিলেন বললো আপনার ইউটিউব চ্যানেল আছে না? আলাম হ্যাঁ। বললো আপনার ভিডিও দেখি। শুনে খুব খুশি হয়ে গেলাম। তারপরে এলাম সিকিউরিটিতে। কলকাতা এয়ারপোর্টে ডোমেস্টিক যখন আমরা সিকিউরিটি করি, সেখানে যেরকম প্রচুর পরিমাণে ভিড় হয়, ইন্টারন্যাশনালে কিন্তু কোনো ভিড় হয়নি। আমরা আমাদের ব্যাগপত্র যা কিছু আছে যেরকম সিকিউরিটি প্রসিডিওর সেভাবে সব জিনিসপত্র দিলাম এবং সিকিউরিটি হয়ে গেল। আর কিন্তু আমাদের ট্রিপ হচ্ছে ওয়ান্ডার ট্রাভেলসের সাথে। তো এইরকম একটা কিট আমাদের সবাইকে প্রোভাইড করেছে। একটা লেজের প্যাকেট রয়েছে, সেই সঙ্গে একটা কেক রয়েছে, একটা ফ্রুটি রয়েছে, মাফিন রয়েছে, ছোট্ট একটা জলের বোতল রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের আই কার্ড, যেটা আমরা গলায় পরবো। কারণ আমরা অনেকে আছি, এবার কেউ না হারিয়ে যায়, তো সবাইকে যাতে সহজে আইডেন্টিফাই করা যায় সেই তো কিন্তু এখানে একটা আই কার্ড রয়েছে। প্রত্যেকের নামে নামে আই কার্ড রয়েছে। আমি কৌশিক পাল। দেখুন এখানে আমার ডেট অফ বার্থ লেখা রয়েছে, পাসপোর্ট নাম্বার লেখা রয়েছে, আর সেই সাথে হচ্ছে ফোন নাম্বার। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর, আর যাকে বলে হচ্ছে ওয়েল অর্গানাইজড। এবারের আমাদের যে মালয়েশিয়া গ্রুপ ট্যুর হচ্ছে সেটা হচ্ছে 5 রাত্রি 6 দিনের জন্য। আমরা 21 তারিখ যাচ্ছি, আমরা ওখান থেকে রিটার্ন হবো হচ্ছে 27 তারিখে। আমাদের মালয়েশিয়াও আছে, আমাদের লঙ্কাবিও আছে। আর সেই সাথে মালয়েশিয়া যখন আপনি যাচ্ছেন, তো ওখানে গিয়ে আপনাকে সিম কার্ড ইউজ করতে হবে। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল রোমিং যদি আমরা অ্যাক্টিভেট না করি, তাহলে কিন্তু আমাদের ওখানে গিয়ে যে দেশে যাচ্ছি সেই দেশের সিম কার্ড নিতে হয়। তো সিম কার্ড কিন্তু আগে থেকেই আমাদের অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল। যেসব গেস্টরা সিম কার্ড নিতে চান, ইন্টারন্যাশনাল সিম কার্ড, সেটা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল। এটা অবশ্য আমাদের প্যাকেজের মধ্যে নয়, এটা হচ্ছে অ্যাট ইয়োর ওন কস্ট। আর সেই সাথে হচ্ছে কারেন্সি। অনেকের চিন্তা থাকে যে আমরা ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি, টুকটাক কিছু কেনাকাটা করলো, কিছু খাওয়া দাওয়া করলো, তো সেক্ষেত্রে কারেন্সি, সে মালয়েশিয়ার যে কারেন্সি রিঙ্গিত, সেই কারেন্সিও কিন্তু আমরা
সবাইকে দিয়েছি। আমাদের একটা মিটিং হয়েছিল কলকাতায়, আমি সেই মিটিংয়ে অবশ্য ছিলাম না, ভিডিও কলে ছিলাম, তখন আমি একটু কাজের চাপ ছিল আমার। তো সেই মিটিংয়ে কিন্তু যারা কলকাতার গেস্ট তারা সবাই এসেছিলেন, এবং সেই মিটিংয়ে সবার সাথে আলোচনা করা, কার সিম কার্ড লাগবে, কার কারেন্সি লাগবে, সে সব কিছু কিন্তু একটা ডেটা কালেকশন করে আজকে এয়ারপোর্টে এসে সবাই কিন্তু সব কিছু দেওয়া হয়েছে। অনেক সিনিয়র সিটিজেন যায়, তাদের ছেলেমেয়েরাও চিন্তা করে যে আমার বাবা মা একা যেতে পারবে কি না, অনেকে হয়তো তার ছেলেকে বা মেয়েকে নিয়ে আসে। আমাদের ট্রিপে এরকমও আছে যে অনেক সিঙ্গেল মেয়েও এসছে, তো বা সিঙ্গেল ছেলেও এসছে। তো সেক্ষেত্রে কারোর যেন কোনো রকম সমস্যা না হয়, আমরা যেভাবে সবাই মিলে একসাথে যাচ্ছি, একটা হ্যাসেল ফ্রি ট্রিপ, সেইভাবেই কিন্তু আমরা ট্রিপটাকে সব কিছু করে সাজিয়েছি। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 11:05, এটা হচ্ছে এয়ার এশিয়ার ফ্লাইট নাম্বার AK0064, কোয়ালালামপুর, গেট নাম্বার হচ্ছে 12, যেখান থেকে বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। রাতের ফ্লাইট জার্নি, ঘুম তো আছে কিছুই হবে না, ওটা একটু টেনশন, দুপুরও ঘুম হয়নি, ওই লালগোলা প্যাসেঞ্জার ধরে আসতে হয়েছে। উঠে পড়েছি ফ্লাইটে। আমাদের যারা ওয়েব চেক ইন করেনি তারা পেয়েছে প্রথম দিকের সিট, আর আমরা ওয়েব চেক ইন করে আমরা পেয়েছি হচ্ছে লাস্টের দিকের সিট। আমার এখানে সিট হচ্ছে 21। কোথায় যাওয়া হবে? বালি। আচ্ছা, বালি কি করে যাবেন? এই যে কুয়ালালামপুর যাচ্ছে, ও AK64, কুয়ালালামপুর থেকে যাবে বালি, আর এনারা যাবেন হচ্ছে জাপান। চারিদিকে ঘুরবে ফ্লাইটটা, বাস। কলকাতা থেকে মালয়েশিয়া পর্যন্ত এই জার্নিতে আমরা কভার করব হচ্ছে 2600 কিলোমিটার। এটা হচ্ছে রিয়াল ডিস্টেন্স, আর সময় লাগতে পারে ওই 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা মতো, তাই তো? সময় লাগবে আর একটু কম, 3.5 ঘন্টা মতো লাগবে, মানে ফ্লাইং টাইম 3 ঘন্টা 40 মিনিট মতো। ওই 4 ঘন্টার কাছাকাছি ধরে রাখলাম। মাঝে ফ্লাইট লেট হতে পারে, সিগন্যাল আমরা নাও পেতে পারি, আউটারে দাঁড়িয়ে থাকতে হতে পারে, অনেক ঘটনা ঘটতে পারে, এয়ার ট্রাফিক হতে পারে। ওই 4 ঘন্টায় ধরে চলো। ইন্ডিয়া থেকে মালয়েশিয়ার টাইম ডিফারেন্স হচ্ছে 2.5 ঘন্টা। মানে আমাদের এখানে যখন বাজবে হচ্ছে বেলা 12টা, তখন মালয়েশিয়ার টাইম হচ্ছে 2:30টা। মানে আমাদের এই জার্নিতে কিন্তু টাইম জোন চেঞ্জ হয়ে যাবে। রাত 10:57 শুরু হলো আমাদের 2600 কিলোমিটারের জার্নি কলকাতা থেকে কুয়ালালামপুরের পথে। ঘুম ছাতার মাথা কিছুই হলো না। সানডে সাসপেন্সের গল্প শুনতে শুনতে শুনলাম যে ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করতে চলেছে। স্থানীয় সময় হচ্ছে ভোর 5:06, মানে মালয়েশিয়ার সময়, আর ভারতের সময় হচ্ছে রাত 2:34। আমি তো এখানকার সিম নেব না, আমি আমার যে এয়ারটেলের নাম্বার রয়েছে সেটাকে আমি ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে নিয়েছি। আমার এখানে খরচ পড়েছে 3999 টাকা। আমার ট্রিপ যেহেতু বড়, আমি 1 মাসের প্যাক মেরেছি। এটা সুযোগ সুবিধা যা আছে সেটা হচ্ছে যে প্রতিদিন 100 মিনিট করে ইনকামিং আউটগোয়িং কল ফ্রি, 100 মিনিট করে প্রতিদিন। আর সেই সঙ্গে হচ্ছে 30 জিবি ইন্টারনেট, আনলিমিটেড লেখা আছে, বাট ওটা হচ্ছে 30 জিবি ইন্টারনেট ফ্রি, যথেষ্ট। ফ্লাইট থেকে নামার পর যেটা আমাদের সবার প্রথম কাজ, না টয়লেট যাওয়া নয়, ওটা তো একটা কাজ, তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে ইমিগ্রেশন। আগে হবে ইমিগ্রেশন, তারপরে হবে হচ্ছে ব্যাগেজ কালেকশন। 31 ডিসেম্বর 2026 পর্যন্ত ভারতীয়দের জন্য এই মালয়েশিয়ায় কোনো রকম কোনো ভিসা লাগছে না। তবে মালয়েশিয়াতে আসার 72 ঘন্টার আগে একটা কার্ড ফিল আপ করতে হয় অনলাইনে, তার নাম হচ্ছে MDSC কার্ড, মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভেল কার্ড। এটা অনলাইনে ফিল আপ করতে হয়। ওখানে যে যে ডেটাগুলো দিতে হয় সেটা হচ্ছে যে আপনি কোন ফ্লাইটে আসছেন, কোন ফ্লাইটে আবার রিটার্ন করবেন, মানে রিটার্ন ফ্লাইটের টিকিট হচ্ছে মাস্ট, এবং সেই সাথে আপনি কোন হোটেলে থাকবেন সেই হোটেলের বুকিং ডিটেলস ওখানে অ্যাড্রেসে দিতে হয়। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে ডিজিটাল অ্যারাইভেল কার্ড, এই জন্য কোনো টাকা পয়সাও লাগে না, ফ্রি। তো সেটা দিয়ে আর কি ইমিগ্রেশন হবে। আর মালয়েশিয়ার যে প্রধান ভাষা সেটা হচ্ছে মালয়। এখানকার অধিকাংশ মানুষজন মালয় ভাষায় কথা বলে। তো এখানে যতগুলো বোর্ড রয়েছে সেখানে কিন্তু মালয় ভাষায় লেখা আছে আর ইংরেজিতে লেখা আছে, কাজে বুঝতে না পারার মতো কোনো প্রবলেম আপনাদের হবে না। এয়ারপোর্টে এসে পৌঁছানোর পর কিন্তু আপনারা এখান থেকে সিম কার্ডও নিতে পারেন ইমিগ্রেশনের আগে। একটু খরচটা আপনাদেরকে বলে দিই, এখানে 3 রকম খরচের সিম কার্ড রয়েছে। একটা হচ্ছে 25 রিঙ্গিত, একটা হচ্ছে 55 রিঙ্গিত, আর একটা হচ্ছে 75 রিঙ্গিত। কোনটায় কত কী সুযোগ সুবিধা রয়েছে সব এখানে পাবেন। মিনিমাম এখানে সিম কার্ডের দাম হচ্ছে 25 রিঙ্গিত। আরও একটা সংস্থার সিম কার্ড, এদের হচ্ছে 50 রিঙ্গিত, 40 রিঙ্গিত, আর হচ্ছে 30তে রয়েছে হচ্ছে আনলিমিটেড কল লোকাল নেটওয়ার্কে, আর সেই সঙ্গে হচ্ছে 40 জিবি হাই স্পিড ডেটা। এখানে সিম কার্ড নেওয়ার জন্য কী লাগবে? এখানে সিম কার্ড নেওয়ার জন্য লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট। আর এখানে কিন্তু এটিএম রয়েছে, এই এটিএম থেকেও কিন্তু আপনারা টাকা উইথড্র করতে পারবেন যদি আপনাদের কাছে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড অথবা ফোরেক্স কার্ড থাকে, বা এমন কোনো ক্রেডিট কার্ড যেটা ইন্টারন্যাশনাল এসে কাজ করবে এবং যেখান থেকে আপনারা কিন্তু ফরেন মানি মানে মালয়েশিয়ান রিঙ্গিত কালেকশন করতে পারবেন।
এছাড়াও যদি কখনো আপনাদের মনে হয় যে আপনাদের কাছে টাকার দরকার, এয়ারপোর্টে কারেন্সি এক্সচেঞ্জ কাউন্টার আছে, সেখান থেকে কিন্তু আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারেন। আর ওইদিকে রয়েছে টুরিস্ট হেল্প ডেস্ক, যদি আপনাদের কোনো সমস্যা এখানে এসে এখান থেকে কিন্তু আপনারা হেল্প পেয়ে যাবেন। আর ওই সামনে যে লাইনটা রয়েছে ওটা হচ্ছে ইমিগ্রেশনের লাইন। ইমিগ্রেশনের যে লাইন সেটা চলছে মন্থর গতিতে, পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছি। যখন এয়ারপোর্টে নামলেন, নেমে এসে না মানে ছুটে এসে ইমিগ্রেশন কাউন্টারে লাইন দেবেন। আমাদের ফ্লাইটের যাত্রীরা তো রয়েছে, তারপরে আরও একটা ফ্লাইট এসে যাত্রীরা এসছে, লাইন এগোচ্ছে খুব ধীরে ধীরে। মোটামুটি এখানেই আমাদের আধ ঘন্টা বেশি সময় কেটে গেল। 6:28 আমাদের ইমিগ্রেশন এতক্ষণে কমপ্লিট হলো। আর ইমিগ্রেশন যতক্ষণে কমপ্লিট হয়েছে, আমাদের যে ব্যাগ, সেই ব্যাগ কিন্তু চলে এসছে। ব্যাগ অলরেডি নামিয়ে দিয়েছে। ইমিগ্রেশনে আমাকে জিজ্ঞেস করলো যে কেন এসছে, না বললাম ট্যুর। পাসপোর্ট দেখালাম, টিকিট দেখালাম, তারপরে বললো হচ্ছে আপনার রিটার্ন টিকিট দেখান। তা আমার কাছে রিটার্ন টিকিটের সফট কপি ছিল, দেখালাম। তারপরে বললো যে আপনার ওই এমডিএসি কার্ডটা দেখান, ওটাও সফট কপি দেখালাম। তারা বলছে আপনি কি সবার সাথে গ্রুপ ট্যুরে এসছেন? আমি বললাম হ্যাঁ গ্রুপ ট্যুরে এসেছি, তো সবাই পরপর আছি। তো বলছে আপনার আই কার্ড দেখান। এবার সবাই গলায় আই কার্ড ঝুলে গেছে, আমি ঝুলাইনি। তো লাস্টে আমি আবার ব্যাগ থেকে নিয়ে আই কার্ডটা দেখালাম। তো আই কার্ডটা দেখানোর পরে বললো যে ওটা গলায় পরে থাকবেন। অ্যাকচুয়ালি এতগুলো গেস্ট একসাথে এসছে তো ইন্ডিয়া থেকে, এবার ওরা অবশ্য ডাউট করে। তো আরেকজনকে আমাদের জিজ্ঞেস করেছে যে আপনার আই কার্ড গলায় নাই কেন, আই কার্ড দেখান। ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট হলো, স্ট্যাম্প মেরে দিল, ব্যাগও পেয়ে গেছি। এবার এয়ারপোর্ট থেকে বেরোতে হবে। ওয়েলকাম টু মালয়েশিয়া। মালয়েশিয়াতে যখন আপনারা আসছেন, এখানে কিন্তু হোটেলের যে চেক ইন টাইম সেটা কিন্তু হচ্ছে বেলা 2টোর পরে। কোথাও বেলা 2টো, কোথাও বেলা 3টে, এরকম সব টাইম। তো সেক্ষেত্রে আপনারা যখন ভোরবেলা এসে পৌঁছাচ্ছেন, এই যে আপনারা ভোরবেলা ঢুকলেন, এখন আপনারা কোথায় যাবেন নিজেরা যদি আসেন। এবার যদি হোটেলে যান, সেক্ষেত্রে হোটেলে আপনাদেরকে আর্লি চেক ইন নিতে হবে, তার জন্য আবার খরচাপাতি করতে হবে। তো সেক্ষেত্রে যখন আপনারা গ্রুপে আসছেন, দেখবেন বেশিরভাগ গ্রুপেই প্ল্যানিং এরকম হয় যে এয়ারপোর্টে নামার পর একটু রেস্ট করে বাইরে বেরিয়ে কোথাও ব্রেকফাস্ট করে আজকে সাইট সিনের 2-1 জায়গা দেখে নেওয়া, তারপর বেলা 3টের দিকে হোটেলে চেক ইন করা। তাহলে হোটেলের যে সিস্টেম সেটাও ফলো করা হলো, সাইট সিনও করা হলো, খাওয়া দাওয়া করা হলো, সেই সাথে এক্সট্রা পয়সা খরচ হলো না। যে কোনো দেশে বেড়াতে গেলে সেই দেশের প্রথম একটা পরিচয় পাওয়া যায়, সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে। এখানে টয়লেট করার পর মানুষজন কি জল ব্যবহার করে, মানে ধোয়ে না মুছে। তো এয়ারপোর্টের যে টয়লেট সেখানে গেছিলাম, দেখলাম না এখানে সাফিসিয়েন্ট জল রয়েছে, মানে মানুষ প্রাকৃতিক কাজকর্ম সারার পর জল ব্যবহার করে, এখানে মোছার কোনো ব্যাপার নেই। মালয়েশিয়া হচ্ছে এমন একটা দেশ, এখানে 3 ধরনের লোক থাকে। প্রথমত হচ্ছে এটা তো ইসলামিক কান্ট্রি, এখানে ইসলামিক সম্প্রদায়ের মানুষ বেশি। দ্বিতীয়ত চাইনিজ, এই দেশে কিন্তু চাইনিজ প্রচুর পাবেন। চাইনার এক সঙ্গে কিন্তু মালয়েশিয়ার খুব ভালো রকম বিজনেস চলে, চাইনিজ প্রচুর পাবেন। আর তৃতীয় পাবেন হচ্ছে ভারতীয়, সাউথের লোকজন, দক্ষিণের লোকজন, সেই রকম কিন্তু লোকজন এখানে আছে। মানে এখানে কিন্তু ইন্ডিয়ান জিনিসপত্র প্রচুর পাওয়া যায়। আমি আগের বার আপনাদের দেখিয়েছিলাম ব্লগে যে প্রচুর ইন্ডিয়ান মার্কেট রয়েছে। মালয়েশিয়াতে এসে মাইলো খুব চলে, আগের বার দেখেছিলাম। এখানে মাইলো রয়েছে, নেসকফিও রয়েছে। দাম সম্পর্কে একটু আপনাদেরকে আমি অবহিত করি। কফি হচ্ছে এখানে 4.40, আর টিও হচ্ছে 4.40, মানে 100 টাকা। এয়ারপোর্টে 100 টাকার চা আমি বলবো ঠিকঠাকই আছে। এখানে জলের বোতল রয়েছে, এই জলের বোতলের দাম হচ্ছে 3 রিঙ্গিত, মানে ধরে নিন 75 টাকা। আমরা নিলাম হচ্ছে এখানে 2টো চা, মানে সৌরভ একটা চা নিলাম, একটা চা নিলাম, আর একটা নিলাম হচ্ছে জলের বোতল। সব মিলিয়ে আমাদের বিল কাটলো হচ্ছে 11 টাকা, মানে 11 মালয়েশিয়ান রিঙ্গিত। 1 মালয়েশিয়ান রিঙ্গিত ইকুয়াল টু 24 টাকা 41 পয়সা হিসাবে কাটছে। এটা হচ্ছে ফ্যামিলি মার্ট স্টোর, এটা এয়ারপোর্টেই আছে। এখানে 600 ml জলের বোতল হচ্ছে 2.50, আর এখানে 1.5 লিটার জলের বোতল হচ্ছে 4.20, মানে 1.5 লিটার জলের দাম অলমোস্ট 100 টাকা। আর এখানে কফিও রয়েছে, কফি ভেন্ডিং মেশিন রয়েছে। এখানে আমেরিকানো হচ্ছে 3.50, রেগুলার আছে, মিডিয়াম আছে, লার্জ আছে। লাতে হচ্ছে 4.70, মানে কফির দাম 100। আর ক্যাপেচিনো 4.70। আর টুকটাক যদি খাবার দাবার কিছু কিনতে চান আপনারা, তাহলে কিন্তু এখানে ওই ফ্যামিলি মার্ট রয়েছে, এই ফ্যামিলি মার্ট থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন। আর এখানেও কিন্তু রয়েছে প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ, যদি কেউ লাউঞ্জ অ্যাক্সেস করতে চান, ইন্টারন্যাশনাল অ্যাক্সেস, তাহলে কিন্তু করতে পারবেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরের যে এয়ারপোর্ট, সেই কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে কিন্তু কুয়ালালামপুর সিটি অনেকটা দূরে। তো এয়ারপোর্ট থেকে যদি আপনার ট্রান্সফার হতে চান শহরে, অবভিয়াসলি ট্রান্সফার হবেন, সেক্ষেত্রে কিন্তু বেস্ট অপশন হচ্ছে ট্রেন, KLIA এক্সপ্রেস। এখানেই রয়েছে এয়ারপোর্টে স্টেশন, এখান থেকে কিন্তু আপনারা সেই ট্রেনের টিকিট কেটে ট্রান্সফার হতে পারবেন। আমি আগেরবার ট্রান্সফার হয়েছিলাম এখান থেকেই। আর এখানে সব জায়গায় এক্সিলেটর আছে, আপনাদের লাগেজ নিয়ে চলাচল করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। আমরা আছি টার্মিনাল 2-তে। যদি এখান থেকেও টার্মিনাল 1-এ যায়, দেখুন লেখা আছে শাটেল বাস।
মানে টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1 যাওয়ার কিন্তু শাটেল বাস এখানেই পাবেন, ট্রেনও পাওয়া যায়। বাস, যে বাসে করে আমরা ট্রান্সফার হব বা বলা ভালো সাইট সিন করবো। খুব সুন্দর বাস, আর বাসের যে পেট সেখানে আমাদের সব লাগেজ থাকবে। বাসে ওঠার জন্য কত সুন্দর সিস্টেম, বাসটা একটু একদিকে কাত হয়ে আছে, হ্যাঁ, যেরকম ভলভো বাসে হয়। আর নিচেও কিন্তু একটা পাদানি আছে ইজিলি ওঠার জন্য। আর এই বাসের যা কোয়ালিটি সেটা আমাদের ওখানকার এক্সপ্রেস লাইন বা শ্যামলী পরিবহন এদের থেকে কোনো অংশে কম নয়। মানে কমফোর্টেবিলিটির কথা বললাম, ফুল এসি বাস, যথেষ্ট স্পেসিয়াস আমি বলবো। সামনে পা রাখারও যথেষ্ট জায়গা রয়েছে, এখানে সামনে ব্যাগও রেখে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে ফোন চার্জ দেওয়ার জায়গা, USB 3.0 আর হচ্ছে টাইপ সি টাইপ এ দুটো পোর্টই রয়েছে। এখানে এসির ভেন্ট রয়েছে, দারুণ হাওয়া আসছে, দারুণ হু করে হাওয়া আসছে। বাসের যে সিট রয়েছে এটা কিন্তু পুশব্যাক করা যায়, মানে কেউ যদি মনে করে যে সকালবেলা নেমেছি একটু ঘুমিয়ে নেবো, সেটাও করা যায়। সময় সকাল 8:57। আমরা এয়ারপোর্ট থেকে খুব বেশি পথ চলিনি, এখানে একটা দোকান দাঁড়িয়েছি। এই দোকানটার নাম হচ্ছে কলি 65। এখানে দাঁড়ানোর কারণ এখানে আমরা করবো হচ্ছে ব্রেকফাস্ট। শিয়ালদায় রয়েছে পরোটা আনলিমিটেড তরকারি, এখানেও রয়েছে লুচি তরকারি। আরে বাঙালি যখন কোনো জায়গায় বেড়াতে যাবে সেখানে তো বাঙালি খাবার সবার আগে প্রেফার করবে। এখানে যারা এসছে তাদের জন্য কিন্তু এখানে বাঙালি খাবারের ব্যবস্থা রয়েছে। লুচি আমি দেখেছি, আর কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে রয়েছে জলের বোতল, এই সঙ্গে রয়েছে হচ্ছে তরমুজ। আমাদের কাকাবাবু নিয়েছে হচ্ছে লুচি, এই সঙ্গে হচ্ছে তরকারি। এখানে কিন্তু অত ঝাল মশলা থাকে না, খুব লাইট এখানে খাবার দাবার। আর সব কিছুর মধ্যে কিন্তু একটা সাউথে রয়েছে ফ্লেভার। বাট এখানে এসে লুচি, এটা দেখেই দিল খুশি, একদম একদম। এখানে রয়েছে চাটনি, ইডলিও রয়েছে, দোসাও রয়েছে। মানে এখানে সাউথের খাবার দাবারও রয়েছে, সাউথের খাবার দাবার এখানে বেশি। এখানে ব্রেডের সঙ্গে রয়েছে জ্যাম, আর সেই সঙ্গে রয়েছে বাটার। আচ্ছা, আজকে শুধু আমাদের বাইরে ব্রেকফাস্ট হচ্ছে, এর পরের দিন থেকে আমাদের কিন্তু ব্রেকফাস্ট হলেই হবে, আর ডিনার এবং লাঞ্চ হবে বাইরে। 9:50 শুরু হলো আমাদের জার্নি ব্রেকফাস্টের পর। এবার আমাদের গন্তব্য হচ্ছে পুত্রজায়া। সময় সকাল 11:15, আমরা এসে পৌঁছালাম হচ্ছে পুত্রজায়াতে। পুত্রজায়াতে যে জায়গাতে বাস আমাদেরকে নামিয়েছে সেই জায়গায় 2-3টে দেখা জিনিস আছে এবং সেই সঙ্গে ছবি তোলার জায়গাও রয়েছে। পুত্রজায়া যে শহর তার মধ্যে অন্যতম সুন্দর জায়গা এটা হচ্ছে পুত্রা লেক। যারা এখানে আসে তারা কিন্তু এই লেকের সামনে ছবি তোলে, আর সেই সাথে কিন্তু এই লেকে বোটিংও করা হয়। এই পাশে যে পিঙ্ক কালারের মসজিদ রয়েছে এটা হচ্ছে পুত্রা মসজিদ। মালয়েশিয়াতে যতগুলো মসজিদ আছে তার মধ্যে এই মসজিদটা কিন্তু অন্যতম একটা সুন্দর মসজিদ। আর ওই যে সামনে ব্রিজটা রয়েছে কেবল স্টেট ব্রিজ, ওটা হচ্ছে সেরি ওয়াসান সেতু, সেরি ওয়াসান ব্রিজ। রাত্রেবেলা কিন্তু ওখানে লাইট জ্বলে, তখন দেখতে আরও সুন্দর লাগে। তো এখানে দেখার মতো মোট 3টে জিনিসই রয়েছে। দিক থেকে হচ্ছে পুত্রা মসজিদ, পুত্রা লেক, আর হচ্ছে সেরি ওয়াসান ব্রিজ। গতকাল যখন ইন্ডিয়া থেকে জার্নি শুরু করেছিলাম এই সময়তে, তখন টেম্পারেচার ছিল হচ্ছে 36 ডিগ্রি, আর এখন পুত্রজায়াতে টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি। এই জায়গাতে ভালো গরম রয়েছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু কখনো শীত পড়ে না, এখানে সারা বছর ওয়েদার মোটামুটি এরকমই থাকে। সমুদ্র তীরবর্তী এলাকা তো এই জন্য বেলা বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে গরমও বাড়ছে, রোদের তেজও আছে হালকা। এখানে আরও দুটো জিনিস রয়েছে। এই যে বিল্ডিংটা দেখছেন এইটার নাম হচ্ছে পেরদানা পুত্রা। পেরদানা পুত্রা মানে হচ্ছে এটা হচ্ছে এখানকার যে প্রধানমন্ত্রী তার কার্যালয়। খুব সুন্দর একটা জায়গা পাহাড়ের ওপরে, পেরদানা পুত্রা। আর এই যে সামনে যে স্কোয়ার মতো জায়গাটা রয়েছে যেখানে ফোয়ারা টোয়ারা সব কিছু রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে পুত্রা স্কোয়ার। আর এই যে মাঝখানে পতাকাটা রয়েছে বড় পতাকা, এটা হচ্ছে মালয়েশিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আর চারপাশে মালয়েশিয়াতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের ফ্ল্যাগ রয়েছে। এতক্ষণ আপনাদেরকে সিন সিনারি দেখালাম, এবার দেখাবো সিচুয়েশনশিপ। সিচুয়েশনশিপ কী জানিস নার্গিস ম্যাডাম? কিছু দিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এখানে টয়লেট রয়েছে, বাট টয়লেটে যেতে গেলে, টয়লেট ইউজ করতে গেলে এখানে 1 রিঙ্গিত দিতে হয়। 1 রিঙ্গিত মানে আগে আমি বলেছি ভারতীয় টাকায় 25 টাকা, মানে টয়লেট করার জন্য 25 টাকা। এবার আমার কাছে আছে 100 রিঙ্গিত। 1 রিঙ্গিতের জন্য থোড়ি 100 রিঙ্গিত ভেঙে দেবে। 1 রিঙ্গিত কার কাছে পাওয়া যাবে? খোঁজ খোঁজ খোঁজ, আরে নার্গিসদের কাছে পাওয়া যাবে। ও ফ্লাইটে যে কফি খেয়েছিল খুচরো টাকা আছে ওর কাছে, সবাই জানে এটা। গেলাম দিয়ে বললাম দিন 1 রিঙ্গিত ট্যাগ করার জন্য। যখন মালয়েশিয়াতে আসছেন সাথে কিন্তু কিছু খুচরো রেখে দেবেন, টুকটাক জিনিসপত্র কেনা বা ট্যাগ করা এর জন্য প্রয়োজন হবে। আমাদের ওখানে তো হলে গন্ধ পেতাম। আচ্ছা, কোথায় টয়লেট? বিরিয়ানির দোকানে টয়লেট মোটামুটি অনেক জায়গায় গন্ধ শুকে বোঝা যায়, অনেক জায়গায়, সব জায়গায় না, অনেক জায়গায়। বাট এখানে টয়লেটটা দেখুন,
এই হচ্ছে টয়লেট। কে বুঝবে, লেখা আছে ট্যান্ডাস। সময় বেলা 12:38। আমরা এসে পৌঁছালাম কোথায়? আমরা এসে পৌঁছালাম হচ্ছে কুয়ালালামপুরের কেএল টাওয়ার বা কুয়ালালামপুর টাওয়ারের ঠিক নিচে। এই টাওয়ারটার উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 421 মিটার। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে দীর্ঘতম টাওয়ার এবং ওয়ার্ল্ডের 7th টলেস্ট টাওয়ার। বুর্জ খালিফার সামনে ছবি না তুললে আর মালয়েশিয়ার কেএল টাওয়ারের সামনে ছবি না তুললে কিন্তু মালয়েশিয়া আসাই ব্যর্থ হয়ে যায়। এই কেএল টাওয়ারের ঠিক অপোজিটে এই যে উঁচু বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে মারদেকা 118। এইটার উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 678 মিটার। আর এতে মোট 118টা তল রয়েছে বা ফ্লোর রয়েছে, সেই জন্যই এই বিল্ডিংটার নাম হচ্ছে মারদেকা 118। আর এর মধ্যে কিন্তু হোটেল, অফিস, তারপরে আবাসিকদের অ্যাপার্টমেন্ট, শপিং মল, অবজারভেশন ডেক সব কিছু রয়েছে, সব পাশাপাশি। মারদেকা, কেল, ওদিক থেকে পেট্রোনাস, টুইন টাওয়ার সব পাশাপাশি। চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে এখানে সব হাই রাইজ বিল্ডিং। ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে কেএল টাওয়ারের নিচে। এখানে ফ্যান ট্যান চলছে। ওপরে রয়েছে স্কাই ডেক, অবজারভেশন ডেক আর সেই সঙ্গে রিভলভিং রেস্টুরেন্ট। আমাদের যে প্যাকেজ সেই প্যাকেজে কিন্তু স্কাই ডেক এবং অবজারভেশন ডেক দুটোই টিকিট কিন্তু আমরা গেস্টদেরকে দিয়েছি, মানে ওটা প্যাকেজের মধ্যে নিই। এখানে যারা কাজ করে, যারা স্টাফ, তারাও বাঙালি, বাংলায় কথা বলছে। কোথায় বাড়ি? ঢাকার বিক্রমপুর। বাংলাদেশের বহু লোক এখানে কাজ করে, বহু লোক। মানে মাঝে মধ্যে মনে হবে যে আমরা বোধহয় বাংলাদেশে চলে এসেছি। 240 মিটার। TH1, TH3, TH4, TH5 পৌঁছে গেল। সবার দিল এখানে এসে গার্ডেন হয়ে গেছে। এখানে রয়েছে স্কাই বক্স। 45 সেকেন্ড এই স্কাই বক্সে আপনাকে ফটো বা ভিডিও করতে দেবে। 45 সেকেন্ড। এর জন্য আপনাকে পে করতে হবে হচ্ছে 10 মালয়েশিয়ান রিঙ্গিত। আর সামনে রয়েছে পেট্রোনাস টাওয়ার। এত সুন্দর একটা শহর। আর এই শহরে যখন এসেছিলাম তখন তো বুঝতে পারিনি যে এই পুরো কুয়ালালামপুর শহরটা কিন্তু পাহাড়ে ঘেরা। চারিদিকে দেখুন কত পাহাড়। এই উপরে ওঠার পর আলটিমেট দেখা গেল পাহাড়গুলো। এই স্কাই বক্সে ছবি তোলার জন্য লাগবে হচ্ছে 10 মালয়েশিয়ান রিঙ্গিত। এখানে কিন্তু কেউ ক্যাশ নেবে না, এখানে কার্ডে পে হবে। তো 4X কার্ড দিয়ে পে করে দিলাম। এদেরও ক্যামেরাম্যান এখানে আছে, প্লাস আপনি যে সঙ্গে মোবাইল বা ক্যামেরা নিয়ে আসছেন সেটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ছবি তুলতে পারেন। প্রত্যেকের জন্য এখানে সময় হচ্ছে 45 সেকেন্ড। 45 সেকেন্ডের মধ্যে যত খুশি ছবি তুলুন, ভিডিও করুন, যা খুশি করুন। এই জায়গাটা দেখতে লাগে পুরো এইরকম। আর ওখানে গেলে, ওখানে যখন বসেছিলাম নিচের দিকে তাকালেই মাথা ঘুরছে। একটা স্কাই বক্স হচ্ছে পেট্রোনাস টাওয়ারের দিকে, একটা হচ্ছে মারদেকার দিকে। যে কোনো একটা স্কাই বক্সে আপনি ফটোগ্রাফি করতে পারেন। এটা হচ্ছে অবজারভেশন ডেক। এখানে দুরকম টিকিট হয়। আমরা যে ওপরে গেছিলাম একদম স্কাই ডেকের একটা টিকিট হয়, আবার অবজারভেশন ডেকের একটা টিকিট হয়। বাট আমাদের টিকিট ছিল হচ্ছে যেহেতু কম্বো, প্রথমে আমরা স্কাই ডেক দেখলাম, তারপর এলাম হচ্ছে এই অবজারভেশন ডেক দেখতে। এই বায়োনোকুলারে চোখ রাখলে আপনারা দূরের যে বিল্ডিংগুলো রয়েছে জুমে দেখতে পাবেন। এটাকে এরকম মুভ করা যায়, ওপর নিচ করা যায়, মানে দূরের জিনিসের কাছে দেখার জন্য এখানে বায়োনোকুলার সেট করা আছে। এরকম প্রত্যেকটা জায়গাতে, এই যে পুরো রাউন্ড শেপের যে অবজারভেশন ডেক, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে বায়োনোকুলার সেট করা আছে। আর সেই সাথে কিন্তু এখানে ওয়াল ম্যাগনেট কিনতে পারবেন, এখানকার চকলেট কিনতে পারবেন, প্লাস যদি মনে হয় একটু কফি খাবো, কফিও খেতে পারবেন। এই জায়গাটা হচ্ছে কেনাকাটা করার জন্য। দেখাও হলো, কেনাকাটাও হলো, মানে রথ দেখা হলো, কলা বেচাও হলো। আমি বলেছি এখানে দুটো জিনিস আছে দেখার জন্য, একটা হচ্ছে অবজারভেশন ডেক, একটা হচ্ছে স্কাই টেরিস যেখানে গ্লাস বক্স রয়েছে। আমরা স্কাই টেরিস আর অবজারভেশন দুটোই গিয়েছিলাম। ইন্টারন্যাশনাল যারা ট্রাভেলার শুধু যদি স্কাই টেরিস যান তাহলে পড়বে হচ্ছে 140 রিঙ্গিত। যদি অবজারভেশন যান শুধুমাত্র তাহলে হচ্ছে 80, আর দুটো একসাথে করলে পড়বে হচ্ছে 180। আমাদের এই কম্বো টিকিটে ছিল স্কাই টেরিস আর হচ্ছে অবজারভেশন ডেক, 180 মালয়েশিয়ান রিঙ্গিত পার পারসন। কুয়ালালামপুর যারা আসছেন বা মালয়েশিয়া আসছেন, এখানে যখন আপনারা কোথাও ট্রান্সফার হবেন তো সেক্ষেত্রে যে ট্যাক্সি বুকিং অ্যাপ, এখানে কিন্তু উবের চলে না, এখানে ট্যাক্সি বুকিং অ্যাপ হচ্ছে গ্র্যাব। থাইল্যান্ডেও গ্র্যাব রয়েছে, এখানেও গ্র্যাব রয়েছে। তো গ্র্যাব থেকে কিন্তু আপনারা ট্যাক্সি বুকিং করতে পারেন। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, যেখানে হবে হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে কিন্তু বুফে লাঞ্চ। কী আছে একবার একটু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। পনির বাটার মশলা, ভেজ বিরিয়ানি, স্ট্রিম রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, এদিকে রয়েছে পিকল, সুইট কর্ন, গ্রিন স্যালাড, সামোসা, রায়তা রয়েছে,
স্যুপ রয়েছে, এখানে রয়েছে ডাল লাসুনি, ভিন্ডি মশালা, ভেজ পকোড়া, মুগ ডাল হালুয়া, গুলাব জামান, বাটার রুটি। এখানে রয়েছে এগ কারি, এইদিকে রয়েছে চিলি ফিশ, আর ওইদিকে রয়েছে চিকেন। এখানকার খাবার এখানকার মতো, এর মধ্যে কিন্তু আপনি যদি পিওর বাঙালিয়ানা খুঁজতে চান তাহলে পাবেন না। এখানে সব খাবারই আছে, কিন্তু খাবারের টেস্ট এখানকার মতো। খেতে ভালো লাগবে, সব কিছু সুন্দর, কিন্তু টেস্ট এখানকার মতো, মানে পিওর বাঙালি যেমন আমরা খাই ওরকম কিন্তু নয়। মালয়েশিয়াতে এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রয়্যাল। ওপর দিকে তাকা দেখলে তো ঘাড় ব্যথা হয়ে যাবে, বিশাল হোটেল। হোটেলটার লোকেশন এত সুন্দর, এখান থেকে মাদ্রেকা টাওয়ার, ওদিক থেকে কেএল টাওয়ার সব দেখা যায় কাছাকাছি। এখান থেকে কেএল টাওয়ার হেঁটেও চলে যাবে। 3:52 রুমে এসে পৌঁছলাম। এখানে আমার রুম নাম্বার হচ্ছে 517। এখানে এসি হচ্ছে সেন্ট্রাল এসি, এখান থেকে এসি অপারেট করা যাবে। এটা হচ্ছে টুইন বেডরুম, 2 জন থাকতে পারবে এখানে। 3টে কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, এখানে কমপ্লিমেন্টারি টি কফি রয়েছে, ইলেকট্রিক কেটেল সেটাও রয়েছে। এখানে একটা ফ্রিজ রয়েছে ছোট জল টল রাখার জন্য। এখানে সেফ রয়েছে, আয়রন টেবিল আর আয়রন আর হ্যাঙ্গারও রয়েছে। বাথরুম খুব সুন্দর, হেয়ার ড্রায়ার রয়েছে, আলাদা করে স্নান করার জন্য এনক্লোজার রয়েছে, খুব সুন্দর পাট ভাঙা টাইল, বেসিন, অনেক রকম বাথ কিট, তাতে হোটেলের ব্র্যান্ডিং রয়েছে, আর সেই সাথে কমোড খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। রুমের যা সাইজ ঠিকঠাকই আছে। ওখানে একটা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে কাজ করার জন্য। তো এখানে আপাতত 3 দিন আমরা গ্যারেজ হয়ে থাকবো। আজকে হচ্ছে 22 তারিখ, আজকে রাত 23 তারিখ রাত, 24 তারিখ রাত, আর 25 তারিখ আমাদের টিম এই হোটেল থেকে চেক আউট করে মালয়েশিয়া থেকে যাবে হচ্ছে লঙ্কাইয়ের উদ্দেশ্যে। ওটা একটা ডোমেস্টিক ফ্লাইট আছে, বাট আমি হয়তো ওটা যেতে পারবো না। আমাকে 24 তারিখ এখান থেকে নতুন গন্তব্যের পথে রওনা দিতে হবে। তো আপাতত রেস্ট। রাত 9:58, 10টা ব্যস্ত চললো। এসে তো সলিড ঘুমিয়েছি, তার মাঝখানে 2 ফোন এসছে। সবাই ডিনার করতে গেছিলো 8টার দিকে, আমি তো আর ঘুম থেকে উঠিও নি, ডিনার করতে যাইও নি, ট্রেনে ঘুমিয়েছি। এইবার এইটা নিয়ে এসেছি, এই ইলেকট্রিক কেটেলটা, এটা হচ্ছে ক্রম্পটনের। এখানে চাল আর ডাল এই দুটো এখন ভিজিয়ে দিয়েছি, মাঝে মধ্যে একটা ঢাকা দিয়ে দিতে হবে, আর চামচ দিয়ে মাঝে মধ্যে একটু নাড়তে হবে। এইরকম একটা ইলেকট্রিক কেটেল থাকলে ভাত, ম্যাগি, ডিম সেদ্ধ, যেগুলো আমরা খাই হয়ে যাবে, বাইরে খাওয়ার ঝামেলা থাকবে না। আর আমাদের লাইফে কী হয়, আমাদের তো আর বাইরে খাওয়ার সময় পাই না, আমরা সকালে বেরোই সন্ধ্যায় ঢুকি। তো এই জন্যই এটাকে নিয়ে আসা, যেহেতু ট্রিপ অনেক দীর্ঘ। সারাদিন যতই ঘুরি যাই দেখি, যতই নতুন নতুন অভিজ্ঞতা নিজেকে সিক্ত করি বা পরিপূর্ণ করি, কিন্তু দিনের শেষে এসে যখন একটু গরম গরম ভাত পাবো না, একটু ঘি একটু লবণ দিয়ে, আলাদাই শান্তি। এই দিয়ে ডিনার সম্পূর্ণ করি, বাকি গল্প নিয়ে ফিরবো আপনাদের সাথে কাল সকালে। আজকে 23 তারিখ সকাল 8:30, চলে এসেছি এখানকার রেস্টুরেন্টে। দেখা যাক এখানে আজকে আমাদের কি ব্রেকফাস্ট দিয়েছে। এখানে রয়েছে চিকেন সসেস, স্লাইস চিকেন, বিনস, বেক বিনস, স্ক্র্যাম্বল এগ, কারি পাফ, মিক্স ভেজ, পাস্তা, আর এই চাউমিনের মতো কি একটা আইটেম রয়েছে, চাউমিনই হবে। এদিকে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন ইন ডার্ক সোয়া সসেস, বিশাল বিশাল চিকেনের পিস, মনে হচ্ছে মাটনের ঝোল, নাসি লেমাক। এইদিকে সব রয়েছে হচ্ছে ব্রেডের আইটেম, হোয়াইট ব্রেড, ওটমিল ব্রেড, অরেঞ্জ জ্যাম, বাটার, এগুলো সব রয়েছে এদিকে। হানি স্টার, কোল্ড মিল্ক, আর হচ্ছে চকো চিক্স। এখানে রয়েছে নুডল স্যুপ, হাফ বয়েলড এগ, ফ্রায়েড এগ, ভেজ কারি, ভেজ ডাল। এদিকে সব রয়েছে ফ্রুটস, এইদিকে রয়েছে কেক, এইদিকে রয়েছে হট টি, হট কফি, হট মিল্ক। এইদিকে রয়েছে 3 রকম জুস। আমি নিয়ে এলাম 1 প্লেট শিয়ালদার পরোটা, সেই সঙ্গে একটা সেদ্ধ ডিম, আর এইসব আইটেম। মানে একদিকে ডায়েট করব, একদিকে ডায়েট করব না, মানে একই প্লেটে দুটো ছবি। আমাদের গন্তব্য হচ্ছে আরও একটা সিটি, যার নাম হচ্ছে মালাক্কা। কোয়ালালামপুর থেকে মালাক্কা সড়কপথে 125 কিলোমিটার, সময় লাগতে পারে ওই 2.5 ঘন্টার কাছাকাছি। বাসে ওঠার পর আমাদের সবাইকে একটা করে জলের বোতল দেওয়া হয়েছে। 12:25 আমরা পৌঁছে গেছি মালাক্কাতে। মালাক্কা প্রণালী বা মালাক্কা স্ট্রেইটের ধারে একটা খুব সুন্দর শহর। এখানে পৌঁছানোর পর এখানে কিছু সাইট সিন আমাদের রয়েছে আজকে। এখানে রিক্সা রয়েছে, যে রিক্সাগুলো সুন্দর করে সাজানো রয়েছে। এই রিক্সাগুলো করে এখানে একটা রাউন্ডে ঘোরায়, তার জন্য নেয় হচ্ছে 25 রিঙ্গিট। এটার নাম হচ্ছে ট্রাইশো। এখানে যারা ট্যুরিস্ট তারা এটাকে ট্রাইশো বলে, আর এর একটা মালয়েশিয়ার নাম আছে, মালয়েশিয়ান নেম, তার নাম হচ্ছে বেচা। এই রিক্সাগুলো চলে যখন, তখন এরকম গানও চলে।
হ্যামিং শাড়ির যে টাইমিং সেটা হচ্ছে সোমবার থেকে রবিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। এখানে টিকিট রয়েছে, এখানে টিকিট প্রাইস হচ্ছে 26 মালয়েশিয়ান রিঙ্গিত পার ফরেনার অ্যাডাল্ট। আর যদি বাচ্চার সঙ্গে থাকে বাচ্চার জন্য হচ্ছে 18, আর সিনিয়র সিটিজেনের জন্য হচ্ছে 22। সব এখানে লেখাই আছে। আর টিকিট কিন্তু এখানে আপনারা আপনাদের যে ফরেক্স কার্ড আছে ফরেক্স কার্ড দিয়েও করতে পারবেন, কিংবা যদি আপনাদের কাছে ক্যাশ তো থাকবেই, ক্যাশ দিয়েও কিন্তু এখানে আপনারা টিকিট কাটতে পারেন। এই লাইন করে আমরা ঘুরে ঘুরে উঠবো ভেতরে। আর এই ভেতরে এই কাঁচের যে ভেতরে সব বসার জায়গা রয়েছে, এটাই কিন্তু আস্তে আস্তে উপর থেকে ওঠে। মানে সিস্টেমটা কত সুন্দর। আবার যদি আপনি কিউতে থাকেন তাহলে কিন্তু এখানে বসার জন্য মানে বেঞ্চও রয়েছে। সেই লাগছে সেই, ওই যে মালাক্কা প্রণালী, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মালাক্কা প্রণালী। আমার জীবনে এই প্রথমবার এরকম অভিজ্ঞতা হলো যে একটা রিভলভিং টাওয়ারের উপরে ওঠা। আর এই মালাক্কা প্রণালী হচ্ছে ভারত মহাসাগর আর দক্ষিণ চীন সাগর দুটোকে কানেক্ট করেছে। মানে ওয়ার্ল্ডের অন্যতম ব্যস্ত জলপথ। পুরো 7 মিনিট ধরে এই রাইডটা হয়, এই ওপর পর্যন্ত চলে আসার পরে এটা ঘোরে। আর এটা থেকে কিন্তু পুরো যে মালাক্কা শহর মালাক্কা প্রণালী, তার কিন্তু একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। মানে এইটা দেখে এই শহর সম্পর্কে আপনাদের একটা আইডিয়া এসে যাবে যে কুয়ালালামপুর শহর যেমন আমরা দেখেছিলাম যে সেখানে সব হাই রাইজ বিল্ডিং রয়েছে, এই শহরটা কিন্তু সেরকম নয়। পর্তুগিজ, ডাচ আর ব্রিটিশ 3 ইউরোপীয় শক্তি একটা সময় এই মালাক্কাতে রাজত্ব করেছে। সেই কারণে এখানকার বাড়িঘরগুলো যে ধাঁচ বা রাস্তাঘাট যেরকম না, তার মধ্যে কিন্তু প্রাচীন ইউরোপীয় যে কালচার বা ইউরোপীয় যে ধাঁচ, তার কিন্তু একটা ছোঁয়া রয়েছে। 1:22, খুব অল্প সময় পথ চলে আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আজকে লাঞ্চ। আর লাঞ্চ করার আগে বলা হয়েছে যে আজকে মালাক্কাতে মাটন খাওয়া হবে। সবাই খেতে বসে গিয়েছে। কী খাবার আছে একটু দেখায় আপনাদেরকে। প্রথমে রয়েছে ভাত, তারপরে রয়েছে নান, প্লেন নান, ওইদিকে রয়েছে ক্যাবেজ, আমার প্রিয় জিনিস। ওখানে রয়েছে ডাল আর ভিন্ডি। ডালটা দেখতে অনেকটা মুগ ডালের মতো লাগছে, বাট এটা বোধহয় মুগ ডাল নয়, এটা অন্য কোনো ডাল। এইদিকে রয়েছে পাঁপড়, এদিকে রয়েছে স্যালাড, এদিকে পাঁপড়, রায়তা। আর এখানে 2 রকম আইটেম রয়েছে, চিকেনও রয়েছে, মাটনও রয়েছে। যেটা আপনার নিতে চান, অনেকে হয়তো মাটন খান না, তাদের জন্য হচ্ছে চিকেন। কাউকে যদি মনে করেন চিকেন মাটন দুটোই খাবো, দুটোই খেতে পারে। বাঙালির কাছে মাটন হচ্ছে একটা আলাদা ইমোশন। বাস বাস বাস, না 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 লাগলে নেবো আমি, থাক। এরকম হচ্ছে মাটনের পিস, যা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো, ভালো টেস্ট। এই রেস্টুরেন্টের খাবার সত্যি ভালো, বাঁধাকপিটা সুন্দর করেছে। আর রয়েছে শেষ পাতে আইসক্রিম। সময় 2:28। আমরা পৌঁছলাম হচ্ছে মালাক্কার সিটির ওল্ড টাউনে। আমি একটু আগে বলেছিলাম যে মালাক্কা কিন্তু হচ্ছে অনেক পুরনো শহর এবং সেই সাথে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এই হচ্ছে সেই ওল্ড সিটি। এখানে চার্চ রয়েছে, ঘরবাড়ি রয়েছে, যেখানে পুরনো যে ইউরোপিয়ান কালচার, সেই কালচারের যে বাড়িঘর সব কিছু দেখতে পাওয়া যায়। এবার হাঁটা পথে এই পুরো জায়গাটা ঘুরতে হবে। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। দুপায়ে হেঁটে পুরো ঘুরে দেখুন এই জায়গাটা। আর এই দুপায়ে হেঁটে ঘুরতে বেশি আনন্দ, এত সুন্দর একটা জায়গা না। আর যারা আমার ফিমেল দর্শকরা আসছেন, তারা কিন্তু আজকের দিনটার জন্য এখানে আসার জন্য শাড়ি অবশ্যই পরবেন। ছবি দারুণ আসবে, মানে ছবি তোলার একটা জায়গা। রোদটা চলে গিয়েছে, এখন আকাশে মেঘ, সেই সঙ্গে হাওয়া দিচ্ছে, জায়গাটা একটু জমে উঠেছে। পুরো মনে হচ্ছে আমি ইউরোপের কোনো একটা ছোট শহরে চলে এসেছি। খানিকটা পথ হেঁটে আমরা এসে পৌঁছালাম মালাক্কার সেই ওল্ড চার্চে। গোয়ার সেই ব্যাসিলিকা চার্চের মতো অনেকটা। এই ওয়াল ম্যাগনেটগুলো আমাদের ও আর কি বার্গেনিং করছে। 3টের দাম নিচ্ছে 10। কত হলো? 30 থেকে 35 থেকে 28। বাঙালির বার্গেনিং ভাই আলাদাই লেভেলের কিছু। আমাদের টিমের সবচাইতে ক্ষুদে সদস্য, তার একটা জিনিসেই শখ, সেটা হচ্ছে গাড়ি। যেদিন থেকে আমি ওকে বলেছি তোর গাড়ি আমি নিয়ে নেবো, সেদিন থেকে আমাকে দেখলে পালিয়ে যাচ্ছে আর কথা বলছে না। এটা না, এটা আমার হয়ে গেল, এই গাড়িটা আমার হলো। এই পর্যন্ত অভিজ্ঞতা কীরকম? দারুণ দারুণ, 10 আউট অফ 10। ওয়ান্ডার্স ট্রাভেলের সঙ্গে অবশ্যই আপনারা ট্রাভেল করে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স নেন, আমি এটাই বলবো। বেস্ট অফ লাক। কেউ যদি আপনারা ট্যুর করতে চান অবশ্যই কৌশিকদের সঙ্গে যোগাযোগ করুন। ভীষণ কমফোর্টেবল এবং চাপ খেয়ে ভীষণ গেলাম। সুন্দর, ভীষণ না না, ট্যুর করবো না, এমনি আর ট্যুর করবো না, এই ঠিক আছে, একাই ঘুরবো। আর ভ্রমণ করলে কিন্তু মন অবশ্যই ভালো হয়। আর সেই সঙ্গে যদি আবার তোমার সঙ্গে, তাহলে তো মন আরো ভালো। এটাই চাপ খেয়ে গেলাম। না না চাপ না সিরিয়াসলি, এত আমি ট্রিপ করেছি, সবার সঙ্গে দেখা হয়েছে, দর্শকদের অনেক কাছে গিয়েছি, কিন্তু এই করতে করতে আমার নিজের ট্রিপ করা হয়নি। অনেকে এটা জানে না,
আর আমি হয়তো 24 ঘন্টারও কম সময় মালয়েশিয়াতে আছি। আগামীকাল এই সময় হয়তো আমি তোড়জোড় করছি এখান থেকে কুয়ালালামপুর এয়ারপোর্ট যাবো এবং সেখান থেকে ফ্লাইট ধরে পুরো এই যে ক্যানালটা রয়েছে সেই পুরো ক্যানাল বরাবর বোটগুলো ঘুরে বেড়াচ্ছে। অনেকটা মনে হচ্ছে ভেনিস। আর ওই পারে ওটা হচ্ছে জংকর স্ট্রিট, ওখানে সবাই গিয়েছে ওই ব্রিজটা দিয়ে, ওই ব্রিজ দিয়ে ওই পারে যেতে হয়। ওখানে সুন্দর সুন্দর সব পেন্টিং আছে, ছবি তোলার জায়গা রয়েছে। মানে পুরো রাস্তাটা এত সুন্দর, এখানে বসে একটা বিকেলে যদি 1 কাপ চা খাওয়া যায় কত সুন্দর লাগবে। এই পুরো রাস্তাটা জুড়ে রেস্তোরাঁ, ক্যানালের ওদিকেও রয়েছে এদিকেও রয়েছে। বিকাল 5:03 মালাক্কার গল্প শেষ করে আবার শুরু হলো আমাদের পথ চলা কুয়ালালামপুরের উদ্দেশ্যে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। স্থানীয় সময় রাত 8:33 ফাইনালি এসে পৌঁছালাম কুয়ালালামপুর শহরে। বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল, এখনও টিপটিপ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভেজা কুয়ালালামপুর শহর, তার মধ্যে চারিদিকে প্রচুর আলো জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে আমরা এখান থেকে ডিনার করব। এখানেই আগের দিন আমরা লাঞ্চ করেছিলাম, এখন করবো হচ্ছে ডিনার। ডিনারের আইটেমগুলো দেখিয়ে দিই। এখানে আছে চিকেন ভুলভাল তো সেই একই আইটেম, ফিশ, আবার হচ্ছে বড় বড় ডিম কারি। এদিকে রয়েছে ডিম কারি, এদিক থেকে আমি ছিনিয়ে নেব গাড়ি। এখানে রয়েছে রুটি, সেই সঙ্গে জিলিপি, আর ওই আইটেমটা খুব সুন্দর খেতে, ওটা হচ্ছে ভেজ পকোড়া, মুড়ি দিয়ে খাওয়ার জন্য বেস্ট। এখানে রয়েছে সাম্বার, আজকে সাউথের একটা ফ্লেভার আছে, মিক্স ভেজিটেবল রয়েছে, ডাল লাসুনিও রয়েছে। ওদিক থেকে পনির টিক্কা মশলা, মেদু বড়া, স্টিম রাইস, লেমন রাইস, পনির টিক্কা মশলা। আজকে খাওয়া দাওয়ার দুর্দান্ত। হ্যাঁ, জিলিপি আছে। এদিকে সব রয়েছে স্যালাড, নানা রকম স্যালাড রয়েছে, পেঁয়াজ রয়েছে। এখানে রয়েছে সিঙ্গাড়া, এটা হচ্ছে স্টার্টার, এই পাপড়ি চাটের মতো স্টার্টার, সেই সঙ্গে রয়েছে ছোলা, চাটনি ফাটনি, দই বড়া, স্যুপ, এই সব মিলিয়ে মোটামুটি খাওয়া দাওয়া লাজবাব। রাত 9:24 বাস আমাদের নামিয়ে দিল হচ্ছে আমাদের হোটেলের সামনে। এই দেখুন, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে মনোরেলের লাইন, ওপর দিয়ে যাচ্ছে মনোরেল। আর এখানে রয়েছে স্টেশন বুকিত বিন্তাং। এখান থেকে আপনি যদি মনে করেন যে আমি KL টাওয়ার যাবো যেতে পারবেন, পেট্রোনাস টাওয়ার যাবো যেতে পারবেন, সব জায়গাকার কানেক্টিভিটি কিন্তু এখানে রয়েছে। মানে হোটেলটা হচ্ছে একদম প্রাইম লোকেশনে। 22 মে থেকে 24 মে পুরো 48 ঘন্টা এই ছিল কুয়ালালামপুরে কাটানো আমার কিছু অভিজ্ঞতা। যদিও কুয়ালালামপুর ছিল আমার পরবর্তী গন্তব্যের গেটওয়ে মাত্র। কি সেই গন্তব্যের নাম যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।